আজকে সকাল সকাল রামরাই চলে এসেছে সবাই। ঘোরার শেষের দিন আজ, যদিও বিকালে আসতো, কিন্তু রামরায়ের দিঘিতে সকালবেলা বকের মেলা বসে। একদম সাদা হয়ে যায় পুরো দিঘির পানি। দেখতে আসে অনেকেই, তবে ঈদ বা পুজোয় এইখানে ভিড় হয়। এমনিতে খালি থাকে। প্রত্যন্ত অঞ্চলের আকর্ষণীয় একটা স্থান হওয়া সত্ত্বেও এইখানে আসার ব্যবস্থা ভালো না। ওদের কাছে ভাগ্যিস গাড়ি ছিল, তাই সমস্যা হয়নি, কিন্তু আসার সময় দেখেছে লোকজন বেশ কম। এইটাও শুনেছে যে আশেপাশের ক্ষেত বাড়িগুলায় প্রায় মানুষের লাশ পাওয়া যায়। এই কথা শুনে ভাবনা লিপিকা প্রচুর ভয়ে আছে। লিপিকা ওয়াহিদকে আর ভাবনা মাইশাকে ছাড়া এক পাও নড়ছে না। মাইশা ওদেরকে শান্ত হতে বললেও ওরা ভয় পেয়ে বারবার এপাশ ওপাশ তাকাচ্ছে। একে তো খালি জায়গা, তার উপর যদি কেউ এসে খুন করে দেয় ওর, তা তো লাশটাও পাওয়া যাবে না। এত ভয় পেলে হবে? মাইশার হাত ছাড়ো ভাবনা। সৌরাজের কথাও কোনো কাজ হলো না। উল্টো ভাবনা ভেঙচি দিয়ে আবারও জোরে জোরে মাইশাকে চেপে ধরলো। সৌরাজকে ঝটকা মেরে ওর হাতটা টেনে ধরলো, তারপর বলল, এখানে ঘুরতে এসেছি, একে অপরের সাথে চিপকে থাকার জন্য না। তোমরা সবাই নিজের মতন ঘুরো, আমি ভাবনাকে ঘুরিয়ে নিয়ে আসছি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সৌরাজ ভাবনার অনিচ্ছা সত্ত্বেও ওকে টানতে টানতে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। ওয়াহিদ ভাবনার যাওয়ার দিকে তাকিয়েছিল। মাইশা আটকালো না দেখে খানিকটা অবাকও হয়েছিল, কিন্তু তার ফ্রেন্ডরা কেউ তো কিছু বলছে না, তার কি বলা ঠিক হবে? এরই মাঝে লিপিকা ওয়াহিদকে ধাক্কা দিল, বলল, ওইদিকে কি দেখছো? চলো আমরা অন্য পাশে ঘুরে আসি। ওয়াহিদ লিপিকার সাথে চলে গেল। আনাইশা মাইশাকে জিজ্ঞাসা করলো ও যাবে কিনা, কিন্তু মাইশা নাকচ করে দেয়। দেখে আনাইশা আর তাইজিন একসাথে ঘুরতে যায়। মাইশা ওইখানে গাছের ছায়ায় বসেছিল। বহুবার এসেছে এই জায়গায়। না না, শুধু মা বাবার সাথে না, তার কাজিনদের সাথেও এসেছে। এখানে ছোট একটা বাড়ির মতন আছে সামনে, ওইটা খালি থাকে। ওইটা বুক করে নিয়েছিল ওরা। সারারাত পিকনিক করেছিল আর অনেক আনন্দ করেছিল। সেই সব দিনগুলো সত্যি ভীষণ সুন্দর ছিল, কারণ তখন মাইশার আশেপাশের মানুষগুলোর রূপটা ভালো ছিল। কিন্তু ওর মা বাবা যাওয়ার পর বুঝলো মানুষকে চেনা বড্ড দায়। তার চেনা রূপের মধ্যে একটা ঘৃণ্য অচেনা রূপ লুকিয়ে থাকে। জীবন মানুষকে সত্যি বিভিন্ন ধাপে বিভিন্ন শিক্ষা দেয়। বসে আছো যে? মাইশাকে একা পেয়ে তার পাশে বসার সুযোগটা মিস করলো না ইরশাদ। দৌড়ে এসে পাশে বসে মনের ভাবনায় ব্যস্ত থাকা মাইশার সাথে কথা বলা শুরু করলো। এমনি আগে এসেছিলে বোধহয়, তাই আর ঘুরে দেখার ইচ্ছে নেই, তাই না? না, ইচ্ছা নেই সেটা বলা ভুল, কারণ এতগুলো বছরে বিশাল পরিবর্তন হয়েছে জায়গাটার। পানির প্রশস্ত কমে গেছে। আগে এখানে পানি নেয়ার জন্য লোকের ভিড় লেগে থাকতো, এখন পানিটা খাওয়ার অযোগ্য হয়ে গেছে। আগে এই বাসায় জায়গাগুলো ছিল না, এখন হয়েছে, বিস্তর পরিবর্তন এসেছে। তাহলে ঘুরে না দেখার কারণ? এইভাবে বসে পানিটাকে দূর থেকে দেখতে ভালো লাগছে। তোমার কথা শুনে একটা গানের লাইন মনে পড়েছে, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। তবে কিছু জিনিস দূর থেকে দেখার চেয়ে কাছে গিয়ে দেখার ছোঁয়ার অনুভূতি আর আনন্দ দুটোই ভিন্ন রকমের হয়। এসো আমার সাথে। ইরশাদ মাইশার হাত ধরে টেনে উঠালো। মাইশার হাত ছাড়ার চেষ্টা করতে চাইলো, কিন্তু ইরশাদ বলল, অধিকার আছে আমার, না থাকলে ধরতাম না। বিনা অধিকারেও আপনি অনেকের হাত ধরেন। ইরশাদ কিছু বলল না। মাইশাকে দিঘির পাড়ে নিয়ে যেতে লাগলো। মাইশাও পিছু পিছু যেতে লাগলো, আর কিছু বলল না। ইরশাদ দিঘির কাছে গিয়ে থামলো। মাইশাকে দিঘির পানির কাছে আসতে বলল। মাইশা ধীরে ধীরে যেতে লাগলো। মাইশাকে পাশে দাঁড় করিয়ে ইরশাদ অল্প পানির মধ্যে ওকে নিয়ে হাঁটতে লাগলো। পানিগুলোর মাঝে মাঝে স্রোতের কারণে ঢেউ খেলে যাচ্ছে তাদের পায়ের ওপর দিয়ে। অনুভূতিটা খারাপ না, কিন্তু ইরশাদের সাথে থাকায় মাইশার অস্বস্তি হচ্ছে। তার উপর ইরশাদের হাত ধরে আছে। মাইশা ইরশাদের থেকে নিজের হাত ছাড়িয়ে একা একা হাঁটতে লাগলো। ইরশাদ কিছু বলল না, কিন্তু একটু দূরে গিয়ে মাইশাকে আটকে সামনের দিকে তাকাতে বলল। বকগুলো উড়ে যাচ্ছে দল বেঁধে, কি সুন্দর লাগছে তাদের। নীল আকাশে সাদা ছোঁয়া, সত্যি ভীষণ মনোরম দৃশ্য। মাইশার মুখে হালকা হাসি দেখে ইরশাদ খুশি হলো, বলল, এবার বুঝলে কিছু জিনিসের সৌন্দর্য কাছ থেকে এসে অনুভব করতে হয়। মাইশার মুখে আসা হাসিটা হুট করে উবে গেল, বলল,
কিছু জিনিস ছোঁয়ার ইচ্ছে থাকলেও সম্ভব হয় না, কারণ সেটাই মারাত্মক বিষ থাকে, আর এই বিষ ছুলেই মৃত্যু নিশ্চিত। মাইশা উঠে এলো দিঘির কাছে থেকে। ইরশাদও দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাইশার পিছু পিছু চলে আসলো। তাইজিন আর আনাইশা দিঘির এক প্রান্তে বসে কথা বলছে। কথার মাঝে আনাইশা বলে উঠল, আচ্ছা তামজিৎ, আমি যদি তোকে কখনো বিয়ের অফার দিই তাহলে তুই সেটা গ্রহণ করবি? মজা করছিস হঠাৎ? কিছুক্ষণ আগেও তো ভয়ে গুটিয়েছিলি। প্লিজ বল না, মজা করিস না। আমি নাকচ করে দিব। মনে একার ঘরে একজনকে রাখার মানুষ আমি না। ঘর এক সেটা বুঝেছে আনাইশা, কিন্তু মন এক সেটা বুঝলো না। নিজের কৌতূহল মেটাতে প্রশ্ন করলো, তোর মনে এক আছে মানে অন্য কাউকে ভালোবাসিস বুঝি? তাইজিন হাসলো। মাইশা আর ইরশাদকে দেখিয়ে দিয়ে বলল, ওরা একা আছে, চল। তাইজিন হাঁটা দিল। আনাইশা ছাড়ার পাচ্ছি না। সেও ওর পিছু পিছু যেতে যেতে জিজ্ঞাসা করতেই থাকলো যে মেয়েটা কে, কিন্তু তাইজিন শুধু হাসলো, উত্তর দিল না। আনাইশা নাক ফুলিয়ে বলে উঠলো, ফ্রেন্ডদের থেকে লুকাচ্ছিস তো? দেখিস তোর প্রিয়তমা অন্য কারোর হয়ে যাবে, অভিশাপ দিলাম। তোর অভিশাপ আগেই ফলে গেছে রে। তাইজিনের হাসি জানান দিচ্ছে সে আনাইশাকে কথাটা ইগনোর করার জন্য মূলত এইরকম বানানো একটা কথা বলেছে। আর সে বানোয়াট কথায় কিনা আনাইশা অভিশাপ দিচ্ছে, সত্যি হাস্যকর। সন্ধ্যার দিকে সবাই বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে শুনলো কারা যেন এসেছে এই বাড়িতে। সৌরাজ খানিকটা অবাক হলো। তার বাড়িতে তো কেউ সহজে আসে না, আর না কেউ এখানে তার চেনা জানা আছে। তবে কে আসলো আবার? আনাইশার মনে বাসা বাঁধলো অজানা আশঙ্কা। না জানি কে এসেছে, পুলিশ নয়তো, কিন্তু তেমন হলে দারোয়ান নিশ্চয়ই বাইরে বলতো। উনি তো বললেন দুজন বয়স্ক মানুষ এসেছে। আনাইশা সবার শেষে বাসায় প্রবেশ করলো। সৌরাজ আর ঈর্ষাদ তাদের সামনে দাঁড়ানো মানুষগুলোকে না চিনলেও মাইশা আর ওর বন্ধু মহল চিনেছে। এরা আর কেউ না, আনাইশার মা বাবা। সবাই বারংবার ঢোক গিলল। আনাইশা তো চুপটি করে পিছনে দাঁড়িয়ে আছে। আজকে যে কি যাবে তার উপর দিয়ে সে নিজেও জানে না। চড়থাপ্পড় আনলিমিটেড তো খাবেই, সাথে ধমক কয়টা খাবে তারও হিসাব নেই। আনাইশার দিকে ওর মা বাবা এগিয়ে আসলে ও মাইশার দিকে আরো ভয়ে চেপে যায়। মাইশা ওর কোণে রাখা আনাইশার হাত দুটো শক্ত করে ধরে। চোখের ইশারায় ভরসা দেয় যে কিছু হবে না, কিন্তু মাইশার মনের আশঙ্কা ঠিকই ধরা দিয়েছে। এখন ভয়ানক কিছু হবে, নিশ্চিত ভয়ানক কিছু। আনাইশা মা, নিজের মা বাবার কাছে আসবি না? আনাইশার মা বাবা শুনে চমকালো সৌরাজ আর ঈর্ষাদ। নিজের মা বাবার নরম গলা শুনে অবাক হলো উপস্থিত সবাই। যেখানে আনাইশাকে কিল দিতে দিতে বাড়ি নিয়ে যাওয়া উচিত, সেখানে কিনা এরা এত নরম সুরে কথা বলছে। আনাইশার বাবা আবার বললেন, আমরা জানি আমরা অন্যায় করেছি, তোকে জোর করে বিয়ে দেওয়া আমাদের উচিত হয়নি, কিন্তু আমাদেরও কাছে উপায় ছিল না রে মা। আমরা তো পথে বসে যেতাম। আনাইশা নিজের মা বাবার পথে বসার কথা শুনে চমকালো। এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি সব বলছো বাবা? হ্যাঁ রে মা, তোর বাবা সীমান্তের বাবার কাছে 4 লাখ টাকা নিয়েছিলেন নিজের ব্যবসা দাঁড় করাবেন বলে। আমরা তোকে জানাইনি, কিন্তু ব্যবসার শুরুতেই উনি অনেক বড় টাকার লস খেয়ে যান। আর সেই খবর উনি জানতে পারার পরই আমাদের চাপ দিচ্ছেন টাকার জন্য। ওনার কাছে সময় চাইলে সেরকম ওনার ছেলে এসে বলেন সময় দিবে যদি তোকে ওই ছেলের সাথে বিয়ে দেই। ওই ছেলে নাকি তোকে অনেক আগে থেকেই পছন্দ করে। আনাইশা আরো অবাক হলো। তাকে কেউ পছন্দ করে আর সে জানে না, মানে কি এসবের? মাইশা বলল, আমরা না হয় যে করে হোক টাকা ম্যানেজ করে ফেরত দিব। সেটা সম্ভব না, আমরা বলেছিলাম, কিন্তু ওনারা বলেছে এখন টাকা না, আমাদের মেয়েকেই চাই ওনাদের। তোমরা চিন্তা করো না, ছেলে ভালো। আমরা খোঁজ নিয়েছি মা, বড়লোক বাবার একমাত্র ছেলে। একটা ছোট বোন আর একটা বড় বোন আছে। বড় বোনকে তো দেখেছিসই, তুই খুব সুখী হবি রে মা। তাই সব ভেবেই আর নিজেদের বাঁচানোর জন্যই। নিজেদের বাঁচানোর জন্য মেয়েকে বলি দিয়ে দিবেন আপনারা? এইভাবে বলো না মা, অনেক কষ্টে পুলিশের চেনা জানা থাকায় তোমাদের নাম্বার ট্র্যাক করে আমরা এখানে এসেছি। আনাইশা, ফিরে চল মা। নিজের মা বাবাকে এত বড় শাস্তি দিস না। বিশ্বাস কর, ছেলে এখনও তোর উপরে ক্ষুব্ধ হয়নি। সে এখনো বিয়ে করতে রাজি। ও তোকে সত্যিই অনেক ভালোবাসে রে মা। আনাইশা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
কি করবে সে? নিজের স্বপ্নকে বলি দিবে নাকি নিজের মা বাবার সুখকে? অবশ্য মা বাবার কথা উঠলে এমনিতেও সবকিছু তুচ্ছ লাগে। আনাইশা কোনো ভাবনা ছাড়াই এগিয়ে যেতে লাগলো মা বাবার কাছে। মাইশা হাত টেনে ধরলে সেদিকে তাকিয়ে মুচকি হেসে হাত ছাড়িয়ে নিল। নিজের ঘরে গিয়ে ব্যাগটা নিয়ে আসলো। মা বাবার কাছে এসে বলল, তোমাদের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না মা। তোমরাই আমার সব বাবা। তোমাদের জন্য আমি সব করতে পারি। ভাগ্যে থাকলে আমি আমার টিচার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবো, আর ভাগ্যে না থাকলে নাই। তারপর ওর বন্ধুদের দিকে তাকিয়ে বলল, তোরা আমার জন্য অনেক কিছু করেছিস, শেষবারের মতো আরেকটা সাহায্য কর। কালকে বিয়েতে থাকিস। সুরাজ স্যার আর ইরশাদ ভাইয়া আপনারাও থাকবেন। এখনই রওনা দিলে পৌঁছে যাবেন। তাড়াতাড়ি আসছি রে, কালকে দেখা হবে। আনাইশা আর দাঁড়ালো না, নিজের মিয়জা মুখ নিয়ে চলে যেতে লাগলো। তবে যাওয়ার আগে একবার পিছু ফিরে তাইজিনের দিকে তাকালো। ইস, ছেলেটা যদি একবার তাকে বিয়ে করতে রাজি হয়ে যেত, তাহলে হয়তো আজকে এইভাবে মা বাবার কাছে পরাস্ত হতে হতো না। হয়তো তাইজিনই সাহায্য করতো ওদের। কিন্তু কি আর করা যাবে, ভাগ্য সঙ্গ দিল না তাকে। চলে যেতে হলো এক অজানা ভবিষ্যতের দিকে, যেখানে সে সত্যি জানে না তাকে কেউ আদৌ ভালোবাসে কিনা। নিজের বাসর ঘরে বসে আছে আনাইশা। মোটেও আসার ইচ্ছে ছিল না তার এই জায়গায় এত তাড়াতাড়ি, কিন্তু ভাগ্য তাকে তার মতের বিরুদ্ধে যেতে বাধ্য করলো। একই বলে নিয়তি, যাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিয়েটা বিনা দ্বন্দ্বে বিনা ঝামেলায় হয়ে গেছে। মায়েশা, ভাবনা, ওয়াহিদ, লিপিকা, তাইজিন সবাই এসেছিল, কিন্তু সৌরাজ আর ইরশাদ আসেনি। হয়তো ওরা রাগ করেছে আনাইশার এমন সিদ্ধান্তে, হয়তো ওর বন্ধু মহলও রাগ করেছে। কিন্তু কি করবে, বন্ধু তো ছাড়তে পারে না। তাই হয়তো মনের বিরুদ্ধে গিয়ে কবুল বলার আগ মুহূর্ত পর্যন্ত ছিল সবাই। আনাইশার কবুল বলার সাথে সাথে ওরা বেরিয়ে গেছে কোনো কথা না বলে। আনাইশার মন চাইছে ছুটে গিয়ে ওর ফ্রেন্ডদের জড়িয়ে ধরে মনের দুঃখের কথাগুলো বলতে, কিন্তু আজকের পর আদৌ কি সে আর ভার্সিটিতে যেতে পারবে? আদৌ কি ওর বন্ধু মহলের সাথে ও কথা বলতে পারবে? জানা নেই আনাইশার ভাবনার মাঝে দরজা ঠেলে কেউ একজন প্রবেশ করলো। অবশ্য কেউ একজন বলা ভুল হবে। এই মুহূর্তে তার স্বামী ছাড়া আর কেউ প্রবেশ করবে না, এইটা সে জানে। ছেলেটাকে ভালো মতন দেখা হয়নি তার। নিজের চিন্তায় মগ্ন থাকায় দেখার প্রয়োজন বোধ করেনি আনাইশা। তবে শুনেছিল ছেলেটার নাম সীমান্ত। নিজের স্বামীকে দেখার আগ্রহ সব মেয়েরই থাকে, আনাইশারও থাকতো যদি বিয়েটা স্বাভাবিকভাবে হতো। চাপে পড়ে করা বিয়েতে কি আদতে কোনো সুখ আছে? জানা নেই আনাইশার। আনাইশা বেশ শক্তপোক্ত গলায় নিজের নাম হুট করে শুনে ভয়ে কিছুটা তটস্থ হয়ে যায় আনাইশা। সামনের ব্যক্তিটি যে তার উপর রেগে আছে সেটা তার গলার আওয়াজ জানান দিচ্ছে। অবশ্য রাগ করাটা তো স্বাভাবিক। আনাইশার জন্য ওদের ফেস লস হয়েছে, অনেক অপমানিত হয়েছে ওরা নিশ্চয়ই আনাইশার কথাটা ভাববে না। শুধু নিজেদের অপমানটা দেখে আনাইশাকে এখন 2-4 কথা শুনিয়ে দিবে। আনাইশা নিজেকে সেই সব শোনার জন্য প্রস্তুত করলো। নিজের জন্য না হোক, নিজের মা বাবার জন্য হলেও সে এইখানে কোনো কথা বলতে পারবে না। আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আমি এভাবেই কথা বলি। আনাইশা মুখটা উঁচু করলো। তার সামনে দাঁড়ানো মানুষটা অনেকটা শ্যাম বর্ণের। শরীর স্বাস্থ্য ভালোই আছে, ফিটনেস পুরোপুরি নেই। একটু পেট হয়তো বের হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে উনি নিজের স্বাস্থ্যের প্রতি মোটেও যত্নবান নন। যে কোনো মেয়েরই হয়তো এই ছেলেকে বিয়ে করার একটাই কারণ থাকবে, আর সেটা হলো টাকা। নতুবা ছেলেটার মধ্যে বিয়ে করার মতন তেমন কোনো সৌন্দর্য নেই। তার উপর তার গম্ভীর কণ্ঠ। আনাইশা জবাব দিল, হুট করে শুনেছি তো তাই ঘাবড়ে গেছি, ভয় পাইনি। আপনি বলুন। সীমান্ত খাটের থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো, বলল, আমার নাম সীমান্ত চৌধুরী। আপনার নাম আনাইশা, এখন আনাইশা চৌধুরী। আগে ছিল আনাইশা রহমান। আমি জানি বলতে হবে না, আমি আসলে আপনার সাথে কিছু কথা বলতাম। আপনি যদি অকওয়ার্ড ফিল না করেন, আপনার পাশে মানে খাটে বসতে পারি? আপনার সমস্যা হলে সমস্যা নেই, আমি চেয়ার টেনে বসতে পারি। আনাইশার অবাকের পরিমাণ তুঙ্গে। ভাই রে ভাই, এটা কি ছেলে নাকি ভদ্রতার ভান্ডার? এত ভালো কিভাবে? আসলে কি এত ভালো নাকি সবটাই ভং? কনফিউজ মুখে জবাব দিল আনাইশা, বুঝতে পারেন এখানে আপনার ঘর, আপনারই সবকিছু। সীমান্ত হালকা হেসে বিছানায় বসতে বসতে বলল, বিয়ে হয়েছে যখন, তখন এই দুইটা ঘরই আমাদের দুজনের। অবশ্য তার আগে আপনাকে সবকিছুর সাথে মানিয়ে নিতে হবে।
দুইটা ঘর শুনে একটু অবাক হয়ে আনাইশা জিজ্ঞাসা করলো। দুইটা ঘর মানে ঠিক বুঝলাম না। সীমান্ত উঠে গিয়ে সামনের দিকে থাকা একটা পর্দা সরিয়ে দিল, সাথে সাথে সেখানে একটা দরজা বেরিয়ে আসলো। আনাইশা অবাক হলো, তার জানা মতে সকলে একটা করে ঘর হয়, কিন্তু এই ছেলেটা কি দুইটা ঘর নিয়ে থাকে নাকি? অবশ্য অসম্ভব কিছু নয়, ডুপ্লেক্স বাড়ি ওদের, বেশ বড়। আর বড় বোন তো থাকে না ওদের সাথে, ছোট বোনকে দেখেনি এখনো, হয়তো ঘরে বসে আছে। আপনার দুটো ঘর? অবাক হওয়ার কিছু নেই, আমাদের 3 ভাই বোনের সবার ঘরে এরকম আরেকটা ঘর। আপনি জিজ্ঞাসা করেন তার আগেই বলে দিই, এর কারণ আমার মা বাবা মনে করে স্বামী স্ত্রী আলাদা আলাদা ব্যবস্থা আর সুযোগ সুবিধা থাকার প্রয়োজন। যেমন স্বামীর জন্য আলাদা আলমারি, স্ত্রীর জন্য আলাদা, এরকম স্বামী স্ত্রীর সব জিনিস আলাদা থাকা উচিত। এমনকি ওই রুমে আরেকটা বিছানাও আছে, যেন ঝগড়া হলে স্বামী স্ত্রী আলাদা থাকতে পারে। হাস্যকর তাই না? আনাইশা কিছু বলল না, তবে কথা শুনে বুঝলো এরা সবাই স্বাধীন চেতা মনোভাবের, কেউ কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, সবাই নিজের মতন বেশি থাকে। কিন্তু আনাইশার তো সম্পূর্ণ ভিন্ন। এখন হয়তো ওর বাবার ব্যবসার অসফলতার জন্য ওদের অবস্থা একটু শোচনীয়, কিন্তু এতটাও শোচনীয় না যে তারা চাইলেই বাইরে গিয়ে ডিনার বা লাঞ্চ ফুল ফ্যামিলি করতে পারবে না। ওরা সবাই সবসময় একে অপরের কথা মেনে চলে। আনাইশার যে কোনো চাহিদা ওরা দুজন মিলে পূরণ করেছে। আনাইশা সবসময় চেয়েছে তার মা বাবা মিলেমিশে থাকুক, পেয়েছেও একইভাবে। সীমান্ত আনাইশার পাশে এসে বসলো, বলল, আমি জানি আপনার মনে আমার জন্য অনেক প্রশ্ন আছে, আগে আমার সব কথাগুলো শুনে নিন, তারপর নিজের কথা বলুন, মানে নিজের প্রশ্নগুলো। আমি জানি আজকে আপনি ক্লান্ত, কিন্তু আমি চাই না আমাদের শুরুটা মনের ভিতর প্রশ্ন জমা রেখে হোক। আনাইশার ভীষণ ভালো লাগছে গম্ভীর কণ্ঠে এত সুন্দর কথা শুনতে। এত ভদ্র আর ভালো ছেলে সত্যি কি ছিল তার ভাগ্যে, নাকি সবটাই মরিচিকা? আপনি বলুন, সমস্যা নেই। আমি আপনাকে প্রথম দেখেছি আপনার ভার্সিটিতে, আপনার সামনে হয়তো আপনার ফ্রেন্ডরা ছিল, আজ থেকে মোটামুটি 1.5 বছর আগে। আপনি পিছনে মেকআপ করতে করতে আসছিলেন, আমি বুঝেছিলাম আপনার ফর্সা রূপটা নিতান্তই প্লাস্টিক, কিন্তু তবুও কেন জানি ভালো লাগলো। যখন আপনার একজন ফ্রেন্ড এসে আপনার চুল টেনে ধরলো আর আপনি গাল ফুলিয়ে ওর পিঠে চাপড় মারলেন, ভীষণ মিষ্টি লাগছিল আপনার মুখটাকে দেখতে। তারপরেই আপনাকে প্রায় দেখতে যেতাম ছুটি হওয়ার পর। অবশ্য যেহেতু ভার্সিটির ক্লাস কোনো ছুটির ফিক্সড সময় নেই, তাই বেশিরভাগ সময় হতাশ হয়ে ফিরে আসতাম। আর যদি বলেন এতদিন বলিনি কেন, তাহলে বলবো আমার কোনো চাকরি ছিল না। হ্যাঁ, আমার বাবা একজন ইউনিভার্সিটি টিচার, আর আপনার বাবার চেনা জানা সেই সুবাদে আমি খুব সহজেই আপনাদের বাসায় বিয়ের প্রস্তাব দিতে পারতাম। কিন্তু কি বলুন তো, আমার কাছে মনে হয় একজন প্রকৃত স্ত্রী অবশ্যই তার শ্বশুর থেকে তার স্বামীর যোগ্যতা নিয়ে বেশি চিন্তা করে। আশা করি আমি ভুল বলিনি। আনাইশা খানিকটা অবাক হলো, তার অজান্তে 1.5 বছর ধরে তাকে কেউ ভালোবাসে। আশ্চর্য, সে তো কখনো খেয়ালই করেনি। অবশ্য খেয়াল করবে কি করে, তার কাছে তো তার মেকআপটা বেশি ইম্পর্টেন্ট ছিল। আনাইশার একটা কথা মনে পড়তেই জিজ্ঞাসা করলো, তাহলে আপনি আমার বাবার অসহায়ত্বের সুযোগ নিলেন কেন? আর আমার সাথে সরাসরি কথা বললেন না কেন? আমি পালিয়ে গিয়েছি শুনে রাগ করে আমার জন্য মনে ঘৃণা জন্মানোর বদলে বিয়ে করলেন কেন? আপনার বাবার অসহায়ত্বের সুযোগ আমি নিতে চাইনি, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি আপনাকে বিয়ে করার কথা বাবাকে বলেছিলাম। যেহেতু বাবা আপনার বাবাকে চিনেন, তাই বাবা বলেছিল আপনাকে ওনারা বিয়ে দেবে না আপনার প্রতিষ্ঠিত হওয়ার আগে। কিন্তু ততদিন আপনার হাত যদি অন্য কেউ চেয়ে বসে, তাই সেদিন যখন নিজের ব্যবসার লসের কথা বলতে আসলো আপনার বাবা, আমি আপনাকে পাওয়ার লোভটা সামলাতে পারিনি। আর আপনার পালানোর কথা, হ্যাঁ আমি রাগ করেছিলাম, কিন্তু যখন মনে পড়লাম মেয়েরা তার বাবাকে সব থেকে বেশি ভালোবাসে, আর সেই বাবার অসহায়তের সুযোগ নেওয়া ছেলেকে মেয়েটি কখনোই বিয়ে করবে না, তখন আপনার উপর না আমার নিজের ওপর রাগ হলো। মনে হলো আপনাকে পাওয়ার লোভে আমি বেশি বেশি স্বার্থপর হয়ে গেছি। আজ যখন জানলাম আপনি এইসব ব্যাপারে জানেনই না, আর আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন বলে বারবার পালাচ্ছেন, তখন আপনার উপর আমার শ্রদ্ধা বেড়ে গেল। যেখানে আপনার সুযোগ আছে বড়লোক বিয়ে করে পায়ের উপর পা রেখে খাওয়ার, সেখানে আপনি নিজেই ইনকাম করবেন বলে বারবার পালাচ্ছেন। সত্যি এমন মেয়ে খুঁজে পাওয়া দায়। আর আশা করি আপনার কোনো প্রশ্ন নেই। আনাইশা আর কি বলবে, এই ছেলের ভালোবাসা দেখে সে নিজেই অবাক।
সে বুঝতে পারছে না এখন তার কি রিয়াক্ট করা উচিত। আনাইশাকে চুপ থাকতে দেখে সীমান্ত বুঝলো মেয়েটি একটু শক পেয়েছে। সে মুচকি হেসে বলল, আপনি পাশের ঘরে গিয়ে নিজের স্বাধীন মতো থাকতে পারেন। যেই দিন আমাকে আপনার পাশে শোয়ার যোগ্য মনে হবে সেই দিন ডাকবেন। আমি আপনাকে ফিরাবো না। ততদিন না হয় আপনি আপনার মতো নিজেকে গুছিয়ে নিন। আনাইশা আর কোনো বাক্য ব্যয় না করে উঠে চলে গেল পাশের রুমে। দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো তার এখন কি করা উচিত। কিন্তু সে একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তার উচিত তার বন্ধু মলের সাথে কথা বলা। আর আপাতত তার কাজ হলো যে করে হোক ভার্সিটি যাওয়ার অনুমতি নেওয়া। ভার্সিটিতে চুপ করে বসে আছে সবাই। আনাইশার সিদ্ধান্তে তারা নিতান্তই রেগে আছে। এভাবে কোনো শেষ চেষ্টা না করে আনাইশা হুট করে সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছে। তাইজেন মজার ছলে ভাবনাকে উদ্দেশ্য করে বলল, শোন ভাবনা, আঙ্কেল আন্টি তোর জোর করে বিয়ে দেওয়ার আগে তুইও সৌরভ স্যারের কথাটা তোর ফ্যামিলিতে জানিয়ে দে। আনা আমাদের হাত ছেড়ে না হয় বিয়ের পিড়িতে বসেছে, কিন্তু তুই তো সেটা করতে পারবি না। ভাবনা তেলে বেগুনে জ্বলে উঠে কিছু বলবে, তার আগে লিপিকা বলল, ওমা, ভাবনা কি সৌরভ স্যারকে পছন্দ করে নাকি? আমি তো জানতাম মাইশুর সাথে স্যারের কিছু। বাকিটা বলার আগে মাইশা ধমকে বলল, কি বলছিস লিপি এসব? রাগ করিস না মাইশু, আমি দেখেছিলাম রাতে তোর ঘরে স্যারকে যেতে, তাই ভাবলাম হয়তো। নিজের মনের মতন কল্পনা করবি ভালো কথা, কিন্তু সেইটা দিয়ে কাউকে কোনো অপবাদ দেওয়ার আগেই 10 বার ভাববি। প্রকৃত ভালোবাসা একবারই হয়, এরপর হয়তো আর কোনো ভালোবাসা হওয়াটা দুষ্কর। আর আমাদের মাইশু যাকে ভালোবাসে প্রকৃতভাবেই ভালোবাসে, সে আর কারো কোনো কথা ভাবে না। সাথে সাথে উদিত চমকে জিজ্ঞাসা করলো, ভালোবাসা মানে? মাইশু কাউকে ভালোবাসে? মাইশা উত্তর দিল না। কানে বারবার বাজছে লিপিকার বলা রাতে দেখা করতে যাওয়ার কথাটা। এত কুৎসিত শোনাচ্ছে কেন কথাটা? সে তো বিবাহিত। আজকে যদি সব স্বাভাবিক থাকতো তবে এই কথা শুনে সবাই তো তাকে পরকীয়ার অপবাদ দিত। জীবনে কি দুঃখ কম পড়েছে যে এখন এমন ঘৃণ্য অপবাদ মাথায় নিতে হবে? লিপিকা, তুই একটু ভালোভাবে কথা বলতে পারিস না? এইভাবে চিট করে কথা বললি কেন? ওয়াহিদের মেরুদণ্ড একটু হলেও সোজা হয়েছে দেখে সন্তুষ্ট হলো ভাবনা। তার জন্য না হোক, অন্তত মাইশার জন্য হলেও ঠিক ভুলটার বিরুদ্ধে কথা বলেছে ওয়াহিদ। ও হয়তো ভুলে গেছে মাইশা ওর বিপদে কিভাবে পাশে ছিল। তাইজেনের কথা এবার রেগে গেল লিপিকা। এতক্ষণ সবার কথা হজম করলো, এখন আর পারছে না। সে বলল, তাইজিন, মুখ সামলে কথা বল, সবকিছুর একটা লিমিট আছে। আমি নিতান্তই একটা সাধারণ কথা বলেছি। মাইশার উচিত ছিল সেটা স্বাভাবিকভাবে নেয়া। আর ও যদি কোনো দোষ না করে থাকে তাহলে এইভাবে পালিয়ে যাওয়ার কারণ কি? আমি চাই না ভাবনা কোনোভাবে পরবর্তীতে নিজের প্রিয় বোনের কাছে প্রতারিত হোক। আমি ভাবনার ভালোর জন্য। বাকি কথা বলার আগে ভাবনা ধমকে সুরে বলল, আমার ভালো ভাবতে বলেছি তোকে আমি? বল, বলেছি? সব কিছুর মাঝে আগ বাড়িয়ে ঝামেলা করে কথা বলতে যাস কেন তুই? তুই যা বলেছিস সেটা মাইশার ওপর পরকীয়ার মতন অপবাদ চাপিয়ে দেয়, জানিস তুই সেটা? পরকীয়া তো বিবাহিতদের হয়, মাইশা তো। ভাবনা অতিরিক্ত রেগে থাকার কারণে বাজবিচার না করে বলে দিল, মাইশাও বিবাহিত। আজ থেকে 7 বছর আগে ও যাকে ভালোবাসে তার সাথেই ওর বিয়ে হয়েছিল। সাথে সাথে সবাই থ। কোনো কথা কারো মুখ দিয়ে বের হচ্ছে না। সবাই চুপচাপ দাঁড়িয়ে গেছে পাথরের মতন। কেউ যেন কোনো প্রশ্ন করবে সে অবস্থাও নেই তাদের। ভাবনা গড়গড় করে সব বলার পর বুঝলো সে কি বলছে। সত্যিটা যেভাবে জোর দিয়ে বলে দিয়েছে, এখন কোন কথা দিয়ে যে আর ম্যানেজ করে দিতে পারবে না সেটা সবার চোখ মুখ জানান দিচ্ছে। উদিত তবুও নিজেকে সামলে বলল, কি 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 বললে? ভাবনা ঢোক গিলে ব্যাগ কাঁধে নিয়ে বলল, কিছু না, আসছি আমি। ভাবনা যাবে তার আগে ওর সামনে উদিত দাঁড়িয়ে গেল, বলল, যাওয়ার আগে এইটুকু বলে যা, ওর স্বামী কি বেঁচে আছে? ভাবনা সবার উৎসুক মুখের দিকে একবার তাকালো। এইটা না বললে যে তার রক্ষা নেই সেটা সে বুঝেছে। বলল, বেঁচে আছে, কিন্তু সে এই বিয়েটা মানে না। আমি আসছি। ভাবনা উদিতকে পাশ কাটিয়ে বলতে গেলে এক প্রকার দৌড়ে গেল। উদিত আর আটকালো না। সে জানে ভাবনার পেট থেকে এর বেশি কথা বের করা সম্ভব না। যা জানার মাইশার থেকে জানতে হবে। তার এত বছরের ভালোবাসা তো আর ঠুনকো নয় যে কোথা থেকে কিসের বিয়ে হয়েছে মাইশার, আর সে সেজন্য উদিতকে প্রত্যাখ্যান করবে। দরকার পড়লে উদিত জোর করবে। মাইশাকে নিজের করার জন্য যা যা করার লাগে সে সব করবে।
তবে তার আগে জানা দরকার মাইশার কিভাবে বিয়ে হয়েছে। ওয়াহিদ বলল, মাইশা আমাদের এই ব্যাপারে কিছু বলেনি কেন? সেটা ওকে কালকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে। তারপর উদিতের দিকে তাকালো তাইজিন। সে জানে উদিত মাইশাকে কতটা ভেঙে চুরে ভালোবাসে। মাইশা কালকে কি বলবে সেটা তার চিন্তা না, আসল কথা হলো উদিত সবকিছু শুনে সহ্য করতে পারবে তো। মাইশা এমন কিছু বলবে না তো যেটা শুনে উদিতের এতদিনের সব ভালোবাসা নিমিশে শেষ হয়ে যাবে, এতদিনের প্রত্যাশা সব মাটি চাপা পড়ে যাবে। সত্যি তার ভীষণ কষ্ট হয় উদিতের জন্য। সেও একজনকে এইভাবে মনের কথা সঠিক সময় বলতে না পেরে হারিয়ে ফেলেছে। উদিতেরও কি তবে সেই পরিণতি হতে চলেছে? না, সে বোঝাবে। যদি সত্যি ছেলেটা ওদের বিয়ে মেনে না নেয় তবে মাইশারও এই সম্পর্ক নিয়ে এগোনোর কোনো প্রয়োজন নেই। সে মাইশাকে বলবে উদিতকে নিয়ে এগোতে, উদিতকে ভালোবাসতে। ছেলেটা তো ওকে কম ভালোবাসে না। ঘুম থেকে উঠে আনাইশা ফ্রেশ হয়ে এসে বসে আছে। শাড়ি তো পরতে পারে না ঠিক করে, পেঁচিয়ে পড়েছে আর কি কোনো মতে। নতুন বাড়ি, নতুন পরিবেশ, তার উপর সে যে আকাণ্ড করেছে, এবারে মানুষগুলো তাকে কিভাবে ফেস করে সেটাই দেখার বিষয়। চুপচাপ আপাতত ঘরে বসে থাকাটাকে সে ঠিক বলে মনে করছে। এই সীমান্তকেও দেখা যাচ্ছে না সকাল থেকে। আনাইশা তো সীমান্ত যে ঘরে শুয়েছিল সেই ঘরে এসে বসেছে। কই, সীমান্ত তো একবারও আসলো না। ওকে রেখে কোথায় গেছে? ওকে জানে না নতুন বউকে এভাবে একা রেখে যেতে নেই। তার উপর অসম্ভব খিদা। উফ, কি আর করবে, চুপচাপ বসে আছে। হুট করে দরজা খোলার আওয়াজ আসলো। আনাইশা আরেকটু আড়ষ্ট হয়ে বসলো। দরজা খুলে প্রবেশ করলো অল্প বয়সী একটা মেয়ে, হয়তো সৃজনীর মতো বয়স হবে। মেয়েটি এসে বলল, ভাবি খেতে যাবেন না? যাব। তোমার নাম কি? তুমি বোধহয় আমাকে চিনো না। আমি হলাম সীমান্ত ভাইয়ার ছোট বোন সিনহা। আমার বড় আপু সীমানা। ও এসেছে বাসায়। তোমাকে সবাই নিচে খেতে ডাকছে। আনাইশা কিছু বলবে তার আগে তাইজিনের কাজিনের বউ, অর্থাৎ সেই দিনে যে মেয়েটি তাকে জোর করে ধরে বিয়ে দিতে চেয়েছিল সে। আনাইশা ওকে দেখে ঢোক গিলল। নিশ্চিত মেয়েটি তাকে বকবে অনেক। সেদিন তো সে পালিয়েছিল, কিন্তু আজকে কি করবে? আজকে তো পালানোর উপায় নেই। উনি এসে বললেন, সিনহা, তোকে না ডাকতে বললাম নতুন বউকে, এখনো আসছিস না কেন? তারপর আনাইশাকে আড়ষ্ট হয়ে বসে থাকতে দেখলেন। আনাইশার পরনে এলোমেলো শাড়ি দেখে সিনহাকে বলল বাইরে যেতে। আনাইশা তো আরো ভয় পেয়ে গেল। সীমানা ঘরে ঢুকতে আনাইশা দাঁড়িয়ে গেল, মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। সীমানা বলল, শাড়ি পরতে পারো না? আনাইশা মাথা নিচু করেই না বলল। সীমানা মুচকি হেসে আনাইশার শাড়িটা ঠিক করে পরিয়ে দিতে লাগলো। বলল, আমার উপর ভীষণ রাগ তোমার, আমি জানি। আপু, রাগ তো আপনার আমার উপরে আছে। আমি পালিয়ে গেছি তাই। তোমার জায়গায় আমি থাকলেই সেটাই করতাম। কেউ একজন জোর করে তার ভাইয়ের জন্য ধরে বেঁধে রাখবে, সেইটা মগের মূল্য নাকি? আমি জানি তুমি জেনে বুঝে আমাদের লাঞ্ছনা দিতে চাও না। আমিও তোমাকে জোর করতে চাইনি, কিন্তু কি বলো তো, আমার ভাই ভেবেছিল কোনোদিন বিয়ে করবে না। তার একটাই কারণ, আমাদের ছন্নছাড়া পরিবার। তোমাকে যখন বিয়ে করবে বললো, তখন আমরা সুযোগ হাতছাড়া করতে চাইনি। বলতে পারো স্বার্থপরের মতন আমার ভাইয়ের সুখের জন্য তোমাকে ধরে রেখেছি। তবে এতটুকু নিশ্চিত থাকতে পারো, নিঃসন্দেহে তুমি ভীষণ সুখী একটা মেয়ে হবে। মিলিয়ে নিও আমার কথা। আনাইশা সত্যি কালকে থেকে এই বিষয় নিয়ে ভাবছে। একটা ছেলে তাকে এতদিন ধরে ভালোবাসে আর সে জানেই না। তার উপর ছেলেটা এত ভালো আর ভদ্র। এই জগতে এমন ছেলে পাওয়া বিরল। কিন্তু কথা হলো এই চেনা রূপটাই কি তার আসল রূপ? তারপর খেয়াল হলো সীমানার বলা ছন্ন ছাড়া পরিবার কথাটা। উৎসাহবশত জিজ্ঞাসা করলো, আপু, ছন্ন ছাড়া পরিবার মানে? ধীরে ধীরে সব বুঝতে পারবে। আমি যাই, তুমি এসো। সীমানা বের হয়ে গেল। তারপরই ঢুকলো সীমান্ত। সে আনাইশাকে দেখে হম্বি তম্বি করে এসে জিজ্ঞাসা করলো, আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপু আর সিনহা দুইজন বেরিয়ে গেল দেখলাম। আসলে অনেকেই আসছে তো, তাই তাদের সাথে কথা বলছিলাম। আনাইশা নিজের অজান্তে এক ভালো লাগা কাজ করতে লাগলো। ছেলেটা এত অল্পতে উদ্গ্রীব হয়ে গেল তার জন্য। সত্যি ব্যাপারটা আশ্চর্যজনক। না, ওনারা খেতে ডাকতে এসেছেন। সীমান্তকে এখন শান্ত হতে দেখা গেল। সে মুচকি হেসে চলে যেতে নিলে আনাইশা তাকে ডাকলো। সে পিছু ফিরতে আনাইশা বলল,
আমি আসলে আমার পড়াশোনা কমপ্লিট করতে চাই, আমি ভার্সিটিতে যেতে চাই। সীমান্ত দরজার কাছে থেকে সরে আবার আনাইশার কাছে আসলো, মুচকি হেসে বলল, আপনার এই গুণের জন্যই তো আপনার 2 বার পালানো সত্ত্বেও বিয়ে করেছি আপনাকে। আমি চাই আপনি পড়াশোনা করুন, নিজের পায়ে দাঁড়ান। এই যুগের মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব বেশি দরকার। আপনি কালকে থেকে ইউনিভার্সিটি যেতে পারেন। এতক্ষণ আনাইশার চিন্তাগ্রস্ত মুখে হাসি ফুটলো। আনাইশাকে হাসতে দেখে সীমান্ত খুশি মনে বের হয়ে গেল ঘর থেকে। আনাইশা পিছনের শাড়ির আঁচলটা টেনে মাথায় দিয়ে ধীরে ধীরে হেঁটে নিচে চলে গেল। আনাইশার ধারণা ছিল বাড়ির সবাই হয়তো ডাইনিং এ তার জন্য অপেক্ষা করছে, কিন্তু নিচে গিয়ে সে অবাক। ডাইনিং পুরো খালি, কেউ নেই সেখানে। আশ্চর্য, তাহলে কি সবার খাওয়া শেষ, নাকি সবাই অপেক্ষা করতে করতে নিজের ঘরে চলে গেছে? আনাইশার কি তবে কোনো ভুল হলো? আনাইশাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে একজন অল্প বয়সী মেয়ে তার কাছে এসে দাঁড়ালো। সাজ পোশাক দেখে আনাইশা ধারণা করলো মেয়েটি এই বাড়িতে কাজ করে। মেয়েটি হাসি মুখে জিজ্ঞাসা করলো, ভাবি, আমি এই বাড়িতে কাজ করি, আমার নাম বিজলি। আপনি বুঝি খাইতে নামছেন? এইখানে দিমু নাকি উপরে খাইবেন? বাড়ির সবাই খেয়েছে, কেউ তো ডাইনিংয়ে নাই। ভাবি, এইখানে কেউ খাইতে আসে না, সবাই সবার মতন নিজের ঘরে খায়। এই বাড়ির সবাই ছন্ন ছাড়া, নিজের মতন চলে সবাই, কেউ কারো ব্যাপারে কথা কয় না। আমি কই কি আপনিও উপরে যাইয়া খান, এইখানে লোকজন আইব, আপনি খাইতে পারবেন না পরে। আনাইশা ভীষণ অবাক হলো। বাড়িতে এতগুলো মানুষ, তবু তারা একসাথে খায় না, কারো ব্যাপারে কোনো কথাও বলে না। এই জন্য কি তবে এই পরিবারকে ছন্নছাড়া পরিবার বলে? সর্বনাশ, এই পরিবারে আনাইশা থাকবে কিভাবে, চলবে কিভাবে তার? এইভাবে কি আদৌ একা একা চলে সারা জীবন কাটানো যায়? আনাইশার ইচ্ছা করছে হাত পা ছড়িয়ে কাঁদতে বসতে। কেন যে তখন মা বাবার কথায় গলে গেল। কিন্তু এখন কোনো কিছুই বলা যাবে না বা ভাবা যাবে না। এখন যা করার কালকে তার বন্ধু মহলের সাথে পরামর্শ করে করতে হবে। আনাইশা বিজলিকে উপরে খাবার দিতে বলে নিজের ঘরে চলে গেল। মা, আসবো? শাশুড়ির সাথে কথা না হওয়ায় ভদ্রতার খাতিরে সকালে উঠে দেখা করতে চলে এসেছে আনাইশা। বিয়েটা যেহেতু হয়ে গেছে, সম্পর্কটাকে ভালোভাবে টিকিয়ে রাখার দায়িত্ব আনাইশার। তার স্বামী তার উপর অধিকার প্রয়োগ করেনি, কিন্তু তার তো একটা দায়িত্ব আছে। শাশুড়ির সাথে যে তার দেখা হয়নি এমনটা না। শাশুড়িকে গতকাল রিসেপশনে দেখেছে সে, কিন্তু কোনো কথা হয়নি। আজকে চলে এসেছে কথা বলার জন্য। তবে এখন পর্যন্ত যা বুঝেছে, তার শাশুড়ি অনেক মডার্ন আর স্বাধীন চেতা। নিজের আলাদা ঘরে থাকে সে, আলাদা বলতে তার স্বামীর ঘরের পাশের ঘরে। সেখানে শুয়ে আছে সে। ছেলের বউকে দেখে উঠে বসলেন মিসেস নাজিয়া। বিছানায় বসে নরম সুরে আসতে বললেন আনাইশাকে ভিতরে। আনাইশা ধীর পায়ে ভিতরে ঢুকলো। তার শাশুড়ি শুয়ে শুয়ে বই পড়ছিলেন, তাই ভদ্রতা বশত আনাইশা বলল, বিরক্ত করলাম মা, পরে আসবো? না মা, বিরক্ত করবে কেন? এখনকার মেয়েরা তো শ্বশুর শাশুড়ি কাউকে বেশি একটা তোয়াক্কা করে না। তুমি নিচে থেকে কথা বলতে এসেছো দেখে ভালো লাগলো। আমার ছেলের পছন্দের উপর আমার ভরসা আছে, সে সবসময় সঠিকটা নির্বাচন করে। তোমাকে দিয়ে তার প্রমাণ পেলাম আরো একবার। যাই হোক, বসো। আনাইশার শাশুড়ি মুচকি হাসলেন। আনাইশার শাশুড়ি পাশে বসলেন। মাথার ঘোমটাটা আরেকটু টেনে নিতে ওর শাশুড়ি বলল, বৌমা, তুমি এই বাড়ির একমাত্র বউ। এই বাড়িটা আমার ছেলের মতো তোমারও। এখানে তুমি স্বাধীনভাবে নিজের মতো চলাফেরা করবে, এত আড়ষ্ট হয়ে থাকার প্রয়োজন নেই। তুমি যেইভাবে কমফোর্টেবল সেইভাবেই থাকবে, আর অবশ্যই শালীনভাবে। শাশুড়ি কথাগুলো শুনে নিজের মাকে মনে পড়লো আনাইশার। সে শুনেছে শাশুড়ি নাকি মায়ের মতন হয় না, কিন্তু কই, ওর তো মা আর শাশুড়ির কথায় কোনো পার্থক্য লাগছে না। দিব্যি নিজের মেয়ের মতন বুঝাচ্ছে তাকে। মা, আপনি খেতে যাবেন না নিচে? বাবাকেও দেখছি না, সিনহাও নেই, সবাই কি খেয়ে চলে গেছে? ওরা কেউ খায়নি, কি জানি, গিয়েছে হয়তো কোথাও। চিন্তা করো না, খিদা লাগলে ওরা বাইরে খেয়ে নিবে। আনাইশা এখন মনে হচ্ছে সবাই ঠিক বলে, শাশুড়ি আর মা এক হয় না। কই, ওর মা তো এমন গা ছাড়া ভাব করতো না ওর বা ওর বাবার না খাওয়ার কথা শুনে, কিন্তু উনি তো বেশ দিব্যি আছে। মনে হচ্ছে এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। মা বাবা কোথায় গিয়েছে আপনি বলতে পারবেন না? আপনাকে বলে যাননি? নিশ্চয়ই তুমি শুনেছ আমাদের পরিবারটা ছন্নছাড়া পরিবার। ছন্নছাড়া পরিবারের মতো আমরা সবাই এলোমেলো হয়ে নিজেদের মতো থাকি, কেউ কাউকে কিচ্ছু বলার প্রয়োজন মনে করি না। আমারও প্রথম আসার পরপরই রিয়াকশন হয়েছিল, কিন্তু আস্তে আস্তে তুমিও অভ্যস্ত হয়ে যাবে। আনাইশা ভীষণ রাগ লাগলো তার শাশুড়ির প্রতি। কই, সীমান্ত তো এমন না। সে তো যাওয়ার আগে বলে গেল আনাইশাকে যে সে অফিসে যাচ্ছে।
আনাইশা অবশ্য জিজ্ঞাসা করেছিল, কিন্তু সীমান্ত চালচলন বলে দেয় ও নিজের সবকিছু ওর স্ত্রীর সাথে শেয়ার করবে। যদি সীমান্তর বাবা ওনার স্ত্রীকে নাই বলে যান, তাহলে ওনার তো উচিত ছিল নিজে জিজ্ঞাসা করার। উনি তো সেটাও করেনি। মা, আমি আসলে ভার্সিটি যেতে চাই, আজকেই যেতে চাচ্ছি, আপনি যদি অনুমতি দিতেন। মিসেস নাজিয়া নিজের চশমাটা নাকের একটু উপরে তুলে ধরে বললেন, তোমাকে তো আগেই বলে দিয়েছি, এই পরিবারে কোনো কিছুর জন্যই কারো অনুমতি লাগে না, সবাই নিজের মতো চলে। একটা কাজ করো, আমি তো আজকে বাইরে বের হব না, তুমি বরং আমার গাড়িটা নিয়ে যাও। না মা, সমস্যা নেই, আপনি যদি বাইরে পড়ে যান গাড়িটা থাক, আমি এমনি অটোতে বা রিক্সায় করে চলে যেতে পারবো। আনাইশা জোর দিয়ে বলছে ঠিকই, কিন্তু ওর মনে ভয় আছে, কারণ গেলে তো তাকে হেঁটে যেতে হবে, টাকা পয়সা কিছু তো নেই। রাগ করে আসার সময় মা বাবার সাথে কোনো কথা বলেনি, এমনকি টাকাও নেয়নি। যা জমানো টাকা ছিল সেটা তো পালানোর সময় কাজে লেগে গেছে। এখন কি করবে? তুমি আমাদের বাড়ির একমাত্র বউ, তুমি কেন কষ্ট করে বাইরে গাড়িতে যাবে? আমাদের 4 জনের জন্য একটা গাড়ি আলাদা করেই আছে। সীমানার গাড়িটা অবশ্য আছে, ও নিয়ে যায়নি। ওই পুরনো গাড়িটা তোমাকে কিভাবে দেই? আসলে তাড়াহুড়ার মধ্যে আমি ভেবেছি সীমান্তর বাবা বুঝি গাড়ি কিনে নিয়েছে, এখন জানলাম কিনেনি। তুমি চিন্তা করো না, কালকের মধ্যে তোমার গাড়ি তুমি পেয়ে যাবে। আনাইশা শুধু অবাকের উপর অবাক হচ্ছে। প্রত্যেকের আলাদা আলাদা গাড়ি, আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা খায়, মানে কি এটা কি আদৌ পরিবার বলে? এটা তো দেখতে গেলে সবার আলাদা আলাদা রাজত্ব। এইভাবে মানুষ কিভাবে থাকে? আর সিনহা, ও তো কেবল কলেজে পড়ে, এখনই তো ওকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। আনাইশার মনে হচ্ছে ও কোনো পাগলাগারো দেশে পড়েছে, আর নইলে অন্য কোনো গ্রহে। এখানে যে যা বলে সবটাই অবাক করার মতন, কারো কোনো কথা ঠিক নেই। এগুলো কি সত্যি সম্ভব? আনাইশা তো ভাবতেই পারে না এইসব। নিজেকে সামলে সে বলল, মা, আমি তাহলে যাই। মিসেস নাজিয়া বইটা পুনরায় মেলতে মেলতে বললেন, যাও। আর হ্যাঁ, কালকে থেকে তোমার সময় হলে তুমি চলে যেও, কাউকে বলে যাওয়ার প্রয়োজন নেই, কেবলই সঠিক সময় মতো বাড়ি ফিরে এসো। আমরা কেউ কারো ব্যাপারে খোঁজ নেইনি, ঠিক, কিন্তু আমরা সবাই বাড়িতে রাত 8টার মধ্যে ফিরে আসি। আনাইশার মনে হচ্ছে এখন সে পৃথিবী ফিল পাচ্ছে। ফাইনালি সে যুক্তিসঙ্গত কোনো একটা কথা তো শুনতে পেল। আনাইশা ওর শাশুড়িকে সালাম দিয়ে বের হয়ে গেল। ভার্সিটি এসে মাইশার ব্যাপারে সব শুনে থ হয়ে আছে আনাইশা। মাইশার বিয়ে হয়েছে, ও সেটা বলেনি কাউকে, কিন্তু কেন? এখন তো আনাইশার মনে হচ্ছে ও এক তো শখ পেতে পেতে হার্ট অ্যাটাক করে ফেলবে। এমন অদ্ভুত অদ্ভুত ভয়ানক কথা তার হার্ট বেশি দিন সহ্য করতে পারবে না। তুই সব জানা সত্ত্বেও কেন বলিসনি আমাদের ভাবনা? লিপিকার প্রশ্নটা অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু ভাবনা কি বলবে সেটাই বুঝতে পারছে না। নিজের পায়ে যে নিজে কুড়াল মেরেছে সেটা তো ভালো বুঝতে পেরেছে, কিন্তু ব্যথা তো সে একা পাচ্ছে না, মাইশাকেও আঘাত দিয়েছে। এগুলো কথা যেন মাইশা আসার আগে বন্ধ হয়ে যায়, তাই আজকে লুকিয়ে সে তাড়াতাড়ি মাইশার আগে ভার্সিটি এসে পড়েছে। কিন্তু এদের যা হিংস্র রূপ দেখা যাচ্ছে, মনে হয় না এরা ভাবনার কোনো কথা শুনবে। তোরা একটু বোঝার চেষ্টা কর। চেষ্টা করতাম, কিন্তু তুই খুব ভালো করেই জানিস উদিত মাইশাকে কতটা ভালোবাসে। তুই জানিস কালকে থেকে উদিত আমাদের কারো ফোন ধরছে না। কি হয়েছে ছেলেটার কে জানে। তুই আগে ওকে অন্তত জানিয়ে রাখতে পারতি। মাইশার কাছে মনে আছে? ভাবনা চুপ হয়ে গেল। সে জানে মাইশা নিজের বিবাহিত সত্তা নিয়ে ভীষণ সিরিয়াস। বিয়ে হয়ে গেছে, এটা মাইশার জন্য যথেষ্ট। বিয়ে তোরা একসাথে থাকলো কিনা মাইশা কখনোই সেটা গ্রাহ্য করেনি বা ভাবেনি। কি হয়েছে রে, তোরা এত ভিড় করে কেন আছিস? মাইশার গলা পেয়ে ভাবনার বুকটা ধুকপুক ধুকপুক করতে লাগলো। ভাবনা মাইশা দিকে না তাকিয়ে এই দিক ওই দিক তাকাতে লাগলো। মাইশা বুঝলো ভাবনা নির্ঘাত কোনো গন্ডগোল করেছে। গতকাল থেকে মেয়েটা তাকে প্যাম্পার করেই যাচ্ছে, এইটা সেটা বলছে। সৃজনীকে বারবার ধমক দিয়ে পড়তে বসতে বলেছে, যেখানে সুযোগ পেলেই ওকে নিয়ে লুডো খেলতে বসে যেত, এমনকি নিজেও ভালো মতন পড়ছে। এইসব কাজ দেখে মাইশা বুঝেছিল কোনো একটা গন্ডগোল তো আছে। প্রমাণও পেয়ে গেল। এখন জানার বিষয় গন্ডগোলটা কি হয়েছে। কি হয়েছে? আর আনাইশা, তুই এইখানে? শ্বশুরবাড়ি কেউ কিছু বলেনি? উদিত সেই সময় চলে আসলো। সে মাইশাকে দাঁড়াতে দেখে মাইশার কাছে তেড়ে গিয়ে ওর দুই কাঁধে হাত রেখে ওকে ঝাঁকিয়ে বলতে লাগলো, তোর বিয়ে হয়েছে, ভালোবাসিস ছেলেটাকে, তোর একসাথে থাকিস, তুই মানিস বিয়েটা? মাইশা উদিতের এইভাবে হঠাৎ এসে তাকে জেরা করায় চমকে গেল, কিন্তু যখনই মাইশার বিয়ের কথা শুনলো তখন আরো বেশি অবাক হলো। এরা বিয়ের কথা জানে, কিন্তু কিভাবে
তাহলে কি ভাবনা? ভাবনার দিকে তাকাতে ভাবনা মুখটা নিচু করে ফেলে। মাইশার আর বুঝতে বাকি নেই। কালকে লিপিকার কথা সইতে না পেরে ভাবনা নিশ্চয়ই কিছু বলেছে ওদের, কিন্তু ওরা কি জানে মাইশার স্বামী আর কেউ না এরশাদ? জানলে তো সর্বনাশ। এসব কি প্রশ্ন? আমি জানি না এসব কিছু। তাহলে তুই বলতে চাইছিস তুই বিবাহিত নোস? ভাবনা মিথ্যে বলেছে? মাইশা উত্তর দেওয়ার আগে ভাবনা দৌড়ে এসে লিপিকার সামনে দাঁড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম, আসলে দুষ্টামি করেছিলাম, দুঃখিত রে। আমার জন্য মিথ্যে আর বলার দরকার নেই রে ভাবনা। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে আজ থেকে 7 বছর আগে, কিন্তু আমার বা আমার বরের একটা রাত বা একটা দিনও একসাথে থাকার সৌভাগ্য হয়নি। মানে? মাইশা ভাবনার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ভাবনা ইশারায় না বলল, কিন্তু মাইশা তাকে চোখ দিয়ে আশ্বস্ত করলো। বলল, বলছি তাহলে শোন। অতীত। এবার মনে হয় আমাদের মিহান সোনার ওঠা উচিত। জানালার পর্দা সরানোর কারণে পুরো ঘর আলোকিত হয়ে রয়েছে। আলোকৃত ঘরে মিহানের সহজে ঘুম আসে না, তাই মায়ের এক ডাকে এসে উঠে বসলো। চোখ কচলাতে কচলাতে জিজ্ঞাসা করলো, আজকে তো অফ ডে মা, আজকে কেন ডাকছো? মিসেস মনীষা হাসলেন। মেয়ের পাশে বসে সিল্কি চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আজকে আমরা তোমার ইরহাম আঙ্কেলের বাসায় যাব। সে তো আমরা প্রায়ই যাই, কিন্তু বিকালে, আজকে সকালে কেন যাব? কারণ আজকে তোমার ইয়াফি ভাইয়া আসবে। সাথে সাথে চোখের ঘুমগুলো নিমেষে উবে গেল মিহানের। হাঁটু গেড়ে বসে পড়লো মায়ের বরাবর। মায়ের দিকে তাকিয়ে সিরিয়াস মুখ নিয়ে বলল, ফান করছো? ইয়াফির ব্যাপারে আমি কোনোদিন তোর সাথে মজা করেছি? মিহান দুই পাশে মাথা দুলিয়ে না বলল। তার মায়ের গলায় দুই হাতে দিয়ে জড়িয়ে ধরে বলল, ও তো বিদেশে চলে গেছিল, যাওয়ার আগে আমাকে একবার বলেও যায়নি, তাহলে এখন আসছে কেন? মিসেস মনীষা মেয়েকে আদর করতে করতে বললেন, কারণ ও ওর মা বাবাকে মিস করছে, আর এখনো ওর মা বাবার কাছেই থাকবে। আর তোকে কি বলে যাবে? তুই তো তখন পিচ্ছি ছিলি, কিন্তু তোর এখনো ওর কথা মনে আছে দেখে অবাক হয়ে যাচ্ছি। মিহান মায়ের গলা ছেড়ে হাঁটু মুড়ে বসলো। ভাইয়া ভীষণ ভালো মা, আমাকে অনেক সুন্দর সুন্দর উপদেশও দেয়, আমাকে আদরও করে। আমার ভাইয়ার সাথে থাকতে খুব ভালো লাগে। বেশ, এবার রেডি হয়ে নাও, যাও জলদি। মিহান দৌড়ে চলে গেল ফ্রেশ হতে। এতগুলো বছর পর আবার তার রাফি ভাইয়ের সাথে দেখা হবে। এই রাফি নামটাই অবশ্য তার একান্ত দেয়া। ইয়াফি নিজেও জানে না তার আড়ালে তাকে অন্য নামে কেউ ডাকে। মিহান ছোটবেলায় ইয়াফি বলতে না পারলে রাফি বলতো। ঈশাদ তখন ভীষণ রাগ করত, বারবার ওকে শিখিয়ে দিল ও বলতে পারতো না। ধীরে ধীরে বড় হওয়ার সাথে রপ্ত করে ফেললো নামটা। কখনো ফোনে কথা বলে ইয়াফি ডাকে, অবশ্য ফোনে খুব বেশি কথা হয় না। ঈশাদ বেশি একটা কথা বলতে চায় না ওর সাথে, শুধু সে জোর করে নিলে কথা বলে। হয়তো ঈশাদের একটু লজ্জা লাগে তাই। কিছুক্ষণ পর সবাই মিলে পৌঁছে গেল ঈশাদের বাসায়। মিহান তো এসে দৌড়ে গেল ইয়াফির মায়ের কাছে, গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো তার ইয়াফি ভাইয়া কোথায়। তবে যখন শুনলো ফ্লাইটের একটু লেট হওয়ার দরুন এখনো এসে পৌঁছায়নি ইয়াফি, তখন মন খারাপ হয়ে গেল মিহানের। চুপচাপ গিয়ে মুখ ঝুলিয়ে বসে পড়লো সোফায়। মুচকি হাসলেন ইয়াফির মা বাবা আর মিহানের মা বাবা। সেটা দেখে আরো বেশি রেগে গেল মিহান। বলল, তোমরা তো খুব খারাপ, আমি মন খারাপ করছি আর তোমরা হাসছো। সেটাই তো, আমাদের বড্ড ভুল হয়েছে। আমাদের ছেলের দেরি হবে আর মিহান মা মন খারাপ করবে না, সেটা কি হয় নাকি? অবশ্যই না। এমনকি আমাদের চেয়েও আমাদের মিহান মায়ের মন খারাপ করার অধিকার বেশি। বলে আবার হাসতে লাগলেন সবাই। মিহান অভিমানে মুখ ঘুরিয়ে অন্যদিকে মুখ করে নিল। মিসেস মনীষা তার স্বামী মুনাফকে বললেন, আচ্ছা শোনো না, ইয়াফির জন্য তো গিফট কিনতে চেয়েছিলাম। মিহান এত জোরাজুরি করলো যে আমাদের তাড়াতাড়ি চলে আসতে হলো। এখন যেহেতু ইয়াফি আসেনি, আমরা গিয়ে গিফটটা নিয়ে আসি। মিস্টার মুনাফ সম্মতি জানালেন। তার বন্ধু ইরহাম কে বললেন মিহানকে দেখে রাখতে। মিহান কিছু বলল না, যেহেতু আশেপাশে যাবে তাই ওনারা মিহানকে নিলেন না। মিহানকে বুঝিয়ে দিয়ে চলে গেলেন। মিহান মুখ গম্ভীর করে বসে আছে বলে তার পাশে ট্রাউজার পরা একটা ছেলে এসে বলল, তুই এখানে বসে না থেকে আমার সাথে খেলতে গেলেও তো পারিস। সায়ান, বোন অভিমান করেছে তোমার ভাইয়া যে দেরি করে আসছে, তাই বোনের অভিমান ভাঙাও তো। সায়ন গিয়ে মিহানের পাশে বসলো। মিহান এখনো মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে আছে। কি হয়েছে তোর? ভাইয়া তো আসবে না কি? যেই ভাইয়া আসেনি তার জন্য এত দরদ, আর যেই ভাইয়া আছে তাকে তুই পাত্তা দিচ্ছিস না। একদম ঠিক না এটা মিহান।
মিহান এবার সায়নের দিকে তাকালো। সায়ন ভাইয়াও তার খুব প্রিয়। সায়ন ভাইয়া তাকে অনেক চকলেট দেয়, তার সাথে খেলে, গল্প করে, গল্প শোনায়, মাঝে মাঝে ঘুমও পাড়িয়ে দেয়। তোমার জন্যও তো আমার দরদ আছে ভাইয়া, কিন্তু ইয়াফি ভাইয়া এত দেরি করছে কেন বলো তো? তাকে কত বছর হয়ে গেল দেখি না, সে কি আমাদের মিস করে না? সায়ন হাসলো। ক্লাস 9-এ পড়ে এই মেয়ে, ওর অভিমান, রাগ করা, নাক ফুলিয়ে কথা বলা দেখে কেউ বুঝবে না। সায়ন বলল, তোকেও মিস করে, দেখিস তোর জন্য অনেক চকলেট আনবে। আচ্ছা তোর ছোটটা কই রে? মিহান সায়নের দিকে ভালো মতন ঘুরে বসে বলল, সায়রা তো মামা বাড়িতে গিয়েছে, মামা এসেছে, তখনও রাইসা আপুর সাথে খেলবে বলে চলে গিয়েছে। তোর মামারা তো ওদের ওইখানে বাড়িতে আসে না, আজকে এসেছে যে। মিহান নিজের হাত বাড়িয়ে দিয়ে চুপ হয়ে গেল। সায়ন হাসলো। সে বুঝেছে মিহান তার পকেটে থাকা চকলেটটা চাইছে। অবশ্য এটা মিহানের জন্য এনেছে। সে কথার মাঝ দিয়ে ভুলে গেছে। মিহানকে চকলেটটা দিতেই ও চকলেটের রেপার খুলতে খুলতে বলল, মামনি কি জানি অসুস্থ, ডাক্তার দেখাতে এসেছে। রাইসা আপু একা থাকবে, তাই সায়রাকে নিয়ে গেছে। ও তো আবার আমার থেকে রাইসা আপুকে বেশি ভালোবাসে। সায়ন বুঝলো মিহানের মাথা এই কারণে আরো বেশি গরম হয়ে আছে। নিজের প্রিয় জিনিসের ভাগ সে কাউকে দিতে চায় না। নিজের পরিবারের সবাইকে মেয়েটা বড্ড ভালোবাসে, আর তার বোনকে আরো বেশি। সায়ন মাইশার সাথে গল্প করতে লাগলো। দুইজন মিলে হাসছে, আবার একে অপরকে কাতুকুতু দিচ্ছে। এইভাবে খুনসুটি চলছে দুইজনের। মিহান ও ইয়াফির মা বাবা অপেক্ষা করতে করতে মিহান সায়নের সাথে খেলতে খেলতে ওই ঘরে ঘুমিয়ে গিয়েছিল। সায়নও আর জাগায়নি। সেও নিজের পড়ার টেবিলে এসে বসে জমে থাকা পড়াগুলো কমপ্লিট করছিল। হুট করে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন মিসেস শাইলা। মাকে এভাবে বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকতে দেখে খানিকটা ভয় পেয়ে যায় সায়ন। দ্রুত মায়ের কাছে ছুটে গিয়ে বলে, কি হয়েছে মা, ভাইয়া ঠিক আছে? শাইলা ছেলের কথার উত্তর না দিয়ে মিহানের কাছে এগিয়ে গেলেন। ঘুমন্ত মিহানকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে নিজের বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন উনি। সায়ন কিছু বুঝলো না, ফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। বোঝার চেষ্টা করছে কি হয়েছে মায়ের। বুঝতে না পেরে আবার জিজ্ঞাসা করলো, মা বলো না কি হয়েছে? সেই সময় ঘুম ভেঙে যায় মিহানের। আন্টিকে এভাবে কাঁদতে দেখে ওনার বুকে থেকে উঠে চোখের পানি দুই হাতে মুছিয়ে বলল, কাঁদছো কেন আন্টি, কি হয়েছে তোমার? তোমার বাবা মা আর নেই মিহান সোনা। আল্লাহ তোমার থেকে তোমার সব প্রিয় মানুষগুলো নিয়ে চলে গেছে। মিহান আর সায়ন হতবাক। মুহূর্তের মধ্যে কি হলো না হলো কিছু বুঝতে পারছে না ওরা। সায়ন জিজ্ঞাসা করলো, কি বলছো মা? ওনারা তো মাত্র বাইরে গেল, আর এরই মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওদের বাবার। ওদের গাড়ি ব্রেক ফেল করে একটা ট্রাককে ধাক্কা দিয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই মিহান নিজের হাত ছাড়িয়ে মা বাবা বলতে বলতে দৌড়ে নিচে গেল। পিছন পিছন গেল মিসেস শাইলা আর সায়ন। ওকে আটকাতে চাইলেও আটকাতে পারলো না কেউ। মিহান ছুটে গিয়ে নিচে নেমে এসে দেখলো সাদা কাপড়ে মোড়ানো আছে ওর মা বাবার লাশ। মিহান কাঁদতে কাঁদতে গিয়ে জড়িয়ে ধরলো নিজের মৃত মা বাবাকে। সবাই নির্বাক। ছোট্ট মানুষটাকে কে কিভাবে বুঝাবে তারা? বলবেই বা কি? আর কি বলেই বা সান্ত্বনা দিবে ওকে? কিছুক্ষণ আগেই যে মা বাবা মেয়েটাকে আদর করে গেল, তারা নাকি নেই। সত্যি ভাগ্য কত অদ্ভুত। মিস্টার ইরহাম মিহানকে টেনে নিয়ে বুকে আঁকড়ে ধরলো। কেঁদো না সোনা, তোমার মা বাবা নেই তো কি হয়েছে, আমরা তো আছি, একদম কাঁদবে না। কিন্তু ছোট্ট মন কি আর বুঝে সে কথা? তার একটাই কথা, মা বাবাকে চাই, মা বাবাকে উঠতে বলো। ছোট্ট বাচ্চাটার এই আর্তনাদে উপস্থিত সকলের বুক কেঁপে উঠল। আর কতদিন এভাবে পড়ে থাকবে তোমার ভাইয়ের মেয়েগুলো? ওদের গিয়ে নানু বাড়ি রেখে আসতে পারো না? দায়িত্ব কি শুধু আমাদের একার? নিজের চাচি আমার কথা শুনে স্তব্ধ হয়ে গেল মিহান। এই সে মানুষ যে ওদের বাড়িতে গেলে ওকে খাইয়ে দিত, ঘুম পাড়িয়ে দিত, চকলেট এনে দিত। আশ্চর্য, মানুষ এইভাবে বদলে যায় কেন? আস্তে কথা বলো, মিয়ানই পাশের ঘরে আছে, ঠিক শুনতে পাবে। মিহানের চাচি আরো রেগে গিয়ে বললেন, শুনুক, শুনে যদি চলে যায় তাহলে তো ভালোই হয়। আগে বাপ মা ছিল, ওর বাপের টাকা ছিল, তাই ওর মূল্য ছিল। এখন টাকা নেই, বাপ মাও নাই, এখন ওর এত কিসের মূল্য? মিহানের চাচা নিজের স্ত্রীকে শান্ত হতে বললেন। তারপর নিজের গলার স্বর একটু আস্তে করে বললেন, অনেক বড় মূল্য। তুমি জানো না ওর বাবা নেই তো কি হয়েছে, ওর মা বাবার সম্পত্তি তো আছে। ওর 18 বছর বয়স হলেও যাকে চাইবে ওর সম্পত্তি দিয়ে দিতে পারে।
একটু যদি ফসলাই ওকে রাখা যায় তাহলে ওর সম্পত্তি সব আমাদের। বলে উনি হাসতে লাগলেন। চাচার ধীর আওয়াজে বলা কথাগুলো মিহানের কানে এসেছে। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মা বাবা না থাকলে বুঝতেই পারতো না এই মানুষগুলোর আসল চেহারা। সে জানতেই পারতো না মা বাবা ছাড়া সে কতটা মূল্যহীন। মানুষ এত টাকাকে ভালোবাসে। টাকা মানুষের মূল্য বিচার করে। টাকা মানুষের থেকেও দামি। কিভাবে সম্ভব এইটা? তাহলে বই যে লেখা আছে মানুষের থেকে বড় আর কোনো জাতি নেই, তাহলে কি বই ভুল দেওয়া? বই আমাদের ভুল শিক্ষা দেয় নাকি আমরা বইয়ের থেকে ভুল শিক্ষা গ্রহণ করি? আপু, আমার খিদা লেগেছে। বোনের কথা শুনে চোখগুলো আরো বেশি ভরে আসে মিহানের। 1 সপ্তাহ হয়নি এখানে আসার তাদের। এরই মাঝে তার চাচি সবকিছু হিসাব নিতে শুরু করেছেন। তার ছোট চাচারাও কিছু বলে না, যেন তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ বেঁচে নেই। সকাল থেকে কিছুই খেতে দেয়নি ওদের। বলেছে রুটি শেষ হয়ে গেছে, এখন আর বানাবে না, একেবারে দুপুরে খাবার খেতে। অথচ মা বাবা থাকতে ভরা পেটে জোর করে খাবার ঢুকাতে হতো। সত্যি পরিস্থিতি আমাদের অনেক বড় শিক্ষা দেয়। মাইশা বোনকে জড়িয়ে ধরে চুপ করে বসে রইল। এরই মাঝে শুনতে পেল মিস্টার ইরহামের গলা। নিজের কাছের মানুষের গলা পেতে ছুটে ঘর থেকে বের হয়ে আসে মিহান। বাইরে বেরিয়ে দেখে মিস্টার ইরহাম আর মামা এসেছে। মিহান ছুটে গিয়ে তাদের দুজনকে আঁকড়ে ধরে আর কাঁদতে থাকে। ওনারা ভাবে হয়তো মা বাবাকে মনে পড়ছে তাই কাঁদছে। ওনারা ওনাদের মতন সান্ত্বনা দিয়ে যাচ্ছে, কিন্তু ওনারা জানে না মিহান ঠিক কতটা কষ্ট নিয়ে ওনাদের জড়িয়ে ধরেছে। জানলে হয়তো এই সান্ত্বনা দেওয়ার আর ভাষা খুঁজে পেত না। মিহানের পিছু পিছু সায়রাও আসে। সে এসে তার মামাকে ধরে বলে, মামা খিদে পেয়েছে, সকাল থেকে আপুকে বলছি, আপু কিচ্ছু দিচ্ছে না। ওনারা অবাক হয়ে যায়। খিদে পেয়েছে মানে? এটুকু বাচ্চা না খেয়ে আছে, তাও আবার সকাল থেকে? বাইরে কান্নার আওয়াজ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে মিহানের দাদা দাদি আর মেঝো চাচা চাচি। ওনারা সায়রার কথা শুনে আমতা আমতা করে বলে, আসলে রুটি শেষ হয়ে গিয়েছে তো, আমি আবার বানিয়ে দিচ্ছি, সমস্যা নেই। মিস্টার ইরহাম রেগে গিয়ে বললেন, বানিয়ে দিচ্ছেন মানে? এখন দুপুর হয়ে যাচ্ছে আর মেয়েগুলো সকাল থেকে না খাওয়া। আপনাদেরকে আদৌ বিবেকবোধ আছে? আর আপনারাও তো ওর দাদা দাদি হন। আসলে খাওয়ার খেয়াল তো ওরাই রাখে, তাই আমি জানতাম না। সায়রা শোনা, আমার সাথে এসো, দাদি তোমাকে মুড়ির মোয়া দিচ্ছে। মিস্টার ইরহাম আরো রেগে গিয়ে বললেন, রাখেন আপনার মুড়ির মোয়া। ওরা এখনো খেয়ে পায়নি কেন সেটা বলুন। খুব তো মিলাদ বাড়ি থেকে মেয়ে দুটিকে দেখবেন বলে নিয়ে আসলেন, ওদের বড় বড় কথাও বললেন, অনেক বড় বড় কথা বললেন। এখন কই গেল আপনাদের সেই কথা? পুরোটা সময় মিহানের মামা চুপ ছিল। যা প্রতিবাদ করার মিস্টার ইরহামি করেছেন। হয়তো উনিও একই আতঙ্কে আছেন। ওনার আতঙ্ককে সত্যি করে দিয়ে মিহান বলে, মামা আমাদেরকে তোমার কাছে নিয়ে যাবে প্লিজ? মিহানের চাচা বলেন, এইসব কি বলছো তুমি মিহান? আমাদের কাছে থাকো তুমি, খামোকা ওনাকে টানছো কেন? মিহানের চাচি স্বামীকে রাগ করতে দেখে ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বললেন, আরে মেয়েটা হয়তো একটু ঘুরতে যেতে চাইছে, যাক না, পরে আবার চলে আসবে। যাও মা যাও, মামার বাড়ি থেকে ঘুরে এসো, তাড়াতাড়ি চলে এসো কিন্তু আবার, ঠিক আছে? মিহান শুধু তার মামার হ্যাঁ বলার অপেক্ষায় আছে। ওনাকে চুপ থাকতে দেখে মিস্টার ইরহাম বলেন, কি ব্যাপার, আপনি কিছু বলছেন না যে? মিহানের মামা জোর করে মুখে হাসি ফুটিয়ে আমতা আমতা করে বললেন, হ্যাঁ হ্যাঁ যাবে তো, ওর তো ওইটা বাড়ি হয়, যাবে না কেন? চলো মা। মিহান নিজের মামার কথা শুনে স্বস্তি বোধ করলো, কিন্তু নিশ্চিত হতে পারল না মিস্টার ইরহাম। তিনি মিহানের মামার সাথে যেতে চাইলেন। মিহানও ভীষণ খুশি হলো। ওরা বের হওয়ার আগে মিহানের চাচি ওদের খেতে দিতে চাইলে মিস্টার ইরহাম নিষেধ করে দেন। উনি বলেন, মেয়েদেরকে নিয়ে যখন যেতে পারবো তখন আমি খাওয়াতেও পারবো। নিজের নানু বাড়িতে সে হাসি খুশি ভাবে আসে মিহান আর সায়রা। ভেবেছে এবার হয়তো তাদের মায়ের মতন তারা কাউকে পাবে। তাদের মামির উপর তাদের অনেক ভরসা। আর কেউ তাদের আদর না করলেও মামি তাদের ফিরাবে না। কিন্তু ওই ছোট্ট বাচ্চা দুইটা কিভাবে জানবে যে তাদের মামি তাদের ঘরের ভিতরে ঢোকারই সুযোগ করে দিবে না? ওরা আসতেই দূর থেকে ওদের দেখে ওদের মামি অকথ্য কুকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আরো একবার হতবিহ্বল হয়ে যায় মিহান। মিহানের মামা মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। মিস্টার ইরহাম শুধু তাকিয়ে দেখছে মানুষগুলোকে। কারো পরিবার কি কখনো এতটা স্বার্থপর হতে পারে? আপনি
আপনি আপনার নিজের স্ত্রীকে বুঝিয়ে বলছেন না কেন মিস্টার শাহিন? মিহানের মামা আবার আমতা আমতা করে বলতে লাগলেন, আসলে আমার তো দুটা ছেলে মেয়ে, তার উপর এত খরচ, আর ওরা দুজন। মিস্টার ইরহাম বাকি কথা বলার আগে থামিয়ে দেন ওনাকে। তাচ্ছিল্যে হেসে বললেন, আমি যতদূর জানি আপনি যেই চাকরি করে এত বড় বাড়ি বানিয়েছেন, নিজের ছেলে মেয়েকে বড় বড় স্কুলেও পড়াচ্ছেন, সেই চাকরি আপনাকে আমার বন্ধু দিয়েছিল, তাই না? যে আপনাকে ঘর বানানোর সুযোগ করে দিল, সেও ঘরে তার মেয়েদের রাখতে যাচ্ছেন না আপনি? সত্যি মানুষ দিন দিন নিকৃষ্ট হয়ে যাচ্ছে। ঘৃণা হচ্ছে আমার মানুষ জাতির উপর। বলে দুই হাতে মিহান আর সায়রাকে নিয়ে গাড়িতে উঠে গেলেন উনি। মিহান কিছু বলল না, কেঁদে যাচ্ছে মেয়েটা। সায়রা বারবার চোখের পানি মুছিয়ে দিচ্ছে তার। সে জানে না তার আপুর কি হয়েছে, কিন্তু তার আপু কাঁদলে তারও ভীষণ কষ্ট হয় যে। মিস্টার ইরহাম গাড়ি দাঁড় করালেন। সামনের একটা বেকারি থেকে কিছু খাবার কিনে আনলেন মিহান আর সায়রার জন্য। সায়রা খাওয়ার পেয়ে খেতে শুরু করে দেয়। মিহানকে দিলে মিহান খাবারটা নিয়ে হাতে ধরে থাকে। মিস্টার ইরহাম খেতে বললেও বলে, আঙ্কেল আমাদেরকে আমাদের বাড়িতে দিয়ে আসো, আমরা ওইখানে থাকবো। মিস্টার ইরহাম বুঝলেন মিহানের মনের কথা। মেয়েটি হয়তো আবার কোনো ভয় পাচ্ছে কথা শোনার, হয়তো ভাবছে আবার তাকে কেউ অপমান করবে, আবার তাকে শুনতে হবে মা বাবা নেই, তাই তার কোনো মূল্য নেই। মিস্টার ইরহাম বললেন, বেশ, নিয়ে আসবো। আমাদের বাসায় এক সপ্তাহ থাকো, তোমার ইয়াফি ভাইয়ার সাথে দেখা করো, তারপর না হয় বাড়ি যাবে কিনা সেটা ভাবা যাবে। ইয়াফি নামটা শুনে মিহানের মনে পড়লো সে তার রাফি ভাইয়ের সাথে দেখা করেনি। এত কিছুর মাঝে আর ভাবা হয়নি ওর কথা। মিহান আর কিছু বলল না। কেন জানি মনে হচ্ছে তার রাফি ভাই যদি তার মাথায় একটু হাত বুলিয়ে দিত, তাহলে মিহানের কষ্টটা অনেক কমে যেত। ওরা বাসায় এসে পৌঁছালো। মিহানের ভয় হচ্ছিল হয়তো আরো কোনো কথা শুনতে হবে, কিন্তু ওর ধারণা ভুল প্রমাণ করে নিজের মায়ের মতন দুই মেয়েকে আগলে নিলেন মিসেস শায়লা। দুই মেয়ের গালগুলো আদরে ভরিয়ে দিয়ে বললেন, তোমরা আমার মেয়ে, আমার তো দুই ছেলে, কোনো মেয়ে নেই। আজকে থেকে তোমরা আমার দুই মেয়ে। যাও মেহেরা, তোমরা শাহিনা আন্টির সাথে উপরে যাও, ফ্রেশ হয়ে এসো। শাহিনা, মেয়েগুলোকে নিয়ে যা। মিহান উপরে যাচ্ছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে, হয়তো খুঁজছে তার রাফি ভাইয়াকে, হয়তো ভাবছে এখনই দেখা হয়ে যাবে, কিন্তু না, ইয়াফি সায়ন কারোর সাথে দেখা হলো না তার। হতাশ হয়ে উপরে চলে গেল বোনকে নিয়ে। এদিকে মিস্টার ইরহাম আর মিসেস শিলা গল্প করছেন। তোমাকে একটা কথা বলার আছে শায়লা। তুমি যদি ভেবে থাকো মেয়ে দুইজনকে আনার কারণে আমি রাগ করে আছি, তাহলে ভুল ভাবছো। ওরা আমার মেয়ে হয়েই সারা জীবন আমার কাছে থাকবে। আমি ওদের আমার কাছে রাখতে চাই। বিশ্বাস করো, ওদের কোনো অযত্ন করব না। আমার তো মেয়ে ভীষণ শখ ছিল। আল্লাহ হয়তো আমার সেই আশা পূরণ করে দিয়ে একটার পরিবর্তে দুইটা মেয়ে এনে দিয়েছে। মিস্টার ইরহাম স্বস্তি বোধ করলেন। যদি উনি জানতেন ওনার স্ত্রী যথেষ্ট ভালো মানুষ, তবুও নিজের চোখে যেভাবে কতগুলো নিকৃষ্ট মানুষ দেখে আসলেন, এরপর মানুষকে বোঝা বড্ড কঠিন হয়ে পড়েছে তার। আমি অন্য কথা বলতে চেয়েছিলাম। বলো। আমি মিহানের সাথে আমার ছেলে ইয়াফির বিয়ে দিতে চাই। মিসেস শায়লা প্রথমে চুপ থাকলেন। মিসেস শায়লার নীরবতা থেকে মিস্টার ইরহাম ধরে নিলেন হয়তো এইবারের সিদ্ধান্তে উনি নিজের স্ত্রীকে পাশে পাবেন না, ওনার সাহায্য মতামত কোনো কিছুই পাবেন না। কিন্তু মিস্টার ইরহামকে ভুল প্রমাণিত করে মুচকি হেসে মিসেস শায়লা বললেন, খুবই ভালো প্রস্তাব। মিহানের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে হাসপাতালে আমাদেরকে বলে গিয়েছিলেন যেন আমরা ওনার মেয়েদের খেয়াল রাখি। হয়তো আমাদের বাসায় মেয়েদের সম্মানে ওরা থাকবে, কিন্তু পাড়া প্রতিবেশীর কথা মিহান বা সায়রা কেউ কখনোই হালকা হলেও মন খারাপ করতে পারে। একটা কাজ করো, আমাদের ইয়াফতি তো ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, এখান থেকেই তো আমাদের কাছেই থাকবে। আপাতত ওদের না হয় কাবিন করিয়ে রাখো। ওদের 18 বছর হলে ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে করিয়ে আনবো। তাহলে প্রথমে চুপ ছিলে যে?
আমার এমন কিছু ভাবনা ছিল মনে, কিন্তু তুমি সেটা এইভাবে বলে দিবে আমি ভাবিনি। আমাদের মতামতের মিল আছে, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। কিন্তু স্তব্ধ হলেও এখন বুঝছি আমাদের ভালোবাসার পরিমাণটা এতটাই যে আমাদের চিন্তা শক্তিগুলো তার প্রকাশ পায়। মিস্টার ইরহাম স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। মনে মনে হাজার শুকরিয়া জানালেন আল্লাহকে। এত ভালো একজন জীবনসঙ্গী তার স্ত্রী হওয়ার মনে মনে অনেক গর্ববোধ করলেন। সত্যি আল্লাহ সবার কাছে তার জন্য উপযোগী জীবনসঙ্গী বেছে দেয়। পরের দিন চারিদিকে তোড়জোড় করে চলতে লাগলো। কিছু মেয়ে সকালে এসে মিহানকে মেহেদি পরিয়ে দিয়ে গেল। সায়রাকে পড়াতে চাইলে মিহান নিষেধ করে। সায়রা হাতে মেহেদি পরলে ওর অ্যালার্জি হয়, তাই ও সচরাচর প্যাকেটের মেহেদি পরে না। মেহেদি পড়তে চাইলে ওকে অর্গানিকটা এনে দেওয়া হয়। বিকালে মিহানকে বইয়ের মতো সাজানো হয়। সায়রাকেও ইয়াফির মা রেডি করিয়ে দিয়েছে। সায়নও তার বাবার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। সায়রা বুঝতে পারছে না এরা সবাই এমন কেন করছে। আপু মুচকি মুচকি হাসছে। অবশ্য সেটা দেখে সায়রার ভালোই লাগছে, কারণ আজকে অনেকদিন পর তার আপু হাসছে। কিন্তু কি হচ্ছে সেটা তো তাকে বলা উচিত নাকি? সে ছোট বলে তাকে কেউ কিছু জানাবে না? ক্লাস 5-এ পড়ে ও, মোটেও সে বাচ্চা না। সায়রা নিজের লেহেঙ্গাটা উঁচু করে সায়ন ভাইয়ের কাছে গেল। সায়ন পাঞ্জাবি পরছিল তখন। সায়রা কাছে গিয়ে গোতা দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।